Hello everyone, welcome to my channel DM Learn Academy. DM Learn Academy YouTube প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো বন্ধুরা, চলে এসেছি আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। গণিতের প্যাডাগজি থেকে আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে। দেখো, প্রাইমারি টেট 2024 কে লক্ষ্য রেখে আমরা চেষ্টা করছি তোমাদের জন্য কিন্তু প্র্যাকটিস সেট দিয়ে যাওয়ার। ওকে, তো বন্ধুরা দেখো, আজকে একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। প্র্যাকটিস সেট নম্বর কিন্তু 13 রয়েছে আজকের। তো এর আগে 12টি প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে, অবশ্যই করে তোমরা আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তো বন্ধুরা দেখো, গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। সিটেট সহ কিন্তু প্রশ্ন রয়েছে, অর্থাৎ সিটেট থেকে কিন্তু বাছাই করা প্রশ্নগুলি নিয়ে আজকের আলোচনা করব। তাই প্রত্যেকে বলছে অবশ্যই কিন্তু আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। ওকে, তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই প্রত্যেকে একটু লাইক করে দাও, সঙ্গে সঙ্গে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও। দেখো, অনেক কিন্তু কষ্ট করে তোমাদের জন্য ভিডিওগুলো আমরা তৈরি করি। ওকে, তাই প্রত্যেকে বলছি অবশ্যই তোমাদের কিন্তু একটা লাইক আমাদের জন্য অনেক অনুপ্রেরণার জায়গায়। তোমরা লাইক করে দাও, সঙ্গে সঙ্গে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও। আর যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাও। ওকে, আর তোমরা যারা এখনো আমার চ্যানেল নতুন, তোমরা সাবস্ক্রাইব করো না এখনো পর্যন্ত, তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও, না হলে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা অবশ্যই করে মিস করে যেতে পারো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবে না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখো, আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে কিন্তু চটপট করে যাতে পৌঁছে যায়, তার জন্য কিন্তু অবশ্যই তোমরা বেল আইকনটি প্রেস করে রাখো। আর তোমরা যারা ভাবছো সমস্ত পিডিএফ গুলো পাওয়ার জন্য, অবশ্যই তোমরা পিডিএফ পেয়ে যাবে। দেখো, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে, সেখান থেকে কিন্তু পিডিএফ পেয়ে যাবে। তাছাড়া কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও দেওয়া রয়েছে আমার কিন্তু ডেসক্রিপশনে, সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। কারণ দেখো, এরপর সমস্ত কিছু নোটস থেকে শুরু করে এরপরে 150 নম্বরের মক টেস্ট সেখানে কিন্তু দেওয়া হবে। তাই অবশ্যই করে তোমরা টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে থাকো। আর সঙ্গে সঙ্গে অবশ্যই করে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, চটপট করে সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটি প্রেস করে রাখো, আর দেখতে থাকো গুরুত্বপূর্ণ ভিডিওগুলো। এরপরে কিন্তু আরো গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়ে আলোচনা করব। তো চলো, আজকের গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন কি কি রয়েছে দেখবো। সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করার চেষ্টা করবো প্রত্যেকটা, এবং খুব তাড়াতাড়ি করার চেষ্টা করবো, কারণ 30টা প্রশ্ন রয়েছে, একটু সময়ও লাগবে। তাই প্রত্যেকে বলছি ধৈর্য ধরে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আশা করছি আজকের ভিডিওটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওকে, তো চলো বন্ধুরা, বেশি কথা না বলি, দেখে নেবো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কি কি রয়েছে। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, নিচের কোন বিবৃতিটি সত্য। দেখো, সিটের 2015 ফেব্রুয়ারি প্রশ্ন এসেছিল। 3টি বিজোড় সংখ্যার গুণফল একটি জোড় সংখ্যা, একটি জোড় সংখ্যা একটি বিজোড় সংখ্যার পার্থক্য একটি জোড় সংখ্যা হতে পারে, দুটি বিজোড় সংখ্যা এবং একটি জোড় সংখ্যার যোগফল একটি জোড় সংখ্যা, 3টি বিজোড় সংখ্যার যোগফল একটি জোড় সংখ্যা। এবার দেখো, 3টি বিজোড় সংখ্যার গুণফল একটি জোড় সংখ্যা, প্রত্যেকটা আমরা একটু ট্রাই করে দেখে নেব, প্রত্যেকটা অঙ্ক কষে দেখে নেব কোনটি সঠিক। এবার দেখো, 3টি বিজোড় সংখ্যার গুণফল, তাহলে 3টে বিজোড় সংখ্যা যদি আমরা লিখি, দেখো 3 × 5 × 7। এবার দেখো, আমরা প্রত্যেকটা যদি আমরা গুণ করি, 3 × 5 = 15, 7 × 105। দেখো 105, তাহলে 105 কিন্তু আমাদের একটা বিজোড় সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে এটা কিন্তু এখানে জোড় সংখ্যা বলেছিল, তাহলে এটা এলিমিনেট করে দেবে, এটা ঠিক নয়। তারপর হচ্ছে একটি জোড় সংখ্যা একটি বিজোড় সংখ্যার পার্থক্য একটি জোড় সংখ্যা, তাহলে একটা জোড় সংখ্যা যদি আমরা লিখি, দেখো 4, আর একটা জোড় সংখ্যা 4 আর একটা বিজোড় সংখ্যা যদি আমরা 3 নিই, তাহলে বিজোড় কত হচ্ছে, বিয়োগ করলে দেখো 1। তাহলে এটা কিন্তু জোড় সংখ্যা বলেছে, তাহলে এটা এখানে দেখো বিজোড় হচ্ছে, তাহলে এটাকে আমরা এলিমিনেট করে দেবো, এটাও সঠিক নয়। তারপরে দুটি বিজোড় সংখ্যা একটি জোড় সংখ্যার যোগফল একটি জোড় সংখ্যা, এবার দুটি বিজোড় সংখ্যা, তাহলে দুটো বিজোড় সংখ্যা নিয়ে নাও। এখানে দুটো বিজোড় সংখ্যা যদি আমরা নিই, তাহলে 3 + 5, দেখো কত হচ্ছে, 5 আর 3 যোগ করলে হচ্ছে 8। তাহলে দুটো বিজোড় সংখ্যা যোগ করলাম, আর একটা জোড় সংখ্যা, এর সঙ্গে যদি আমরা একটা জোড় সংখ্যা দিই, দেখো 2 যদি দিই, তাহলে কত হচ্ছে, এখানে হয়ে গেল 10। তাহলে দেখো এটা জোড় সংখ্যা হলো, তাহলে এটা কিন্তু সঠিক হয়ে গেল, তাহলে সিটটা কিন্তু সঠিক। তাহলে সঠিক উত্তরটি কি হবে, দেখো সিটটা। এবার আমরা যদি ডিটটা একটু দেখে নিই, দেখো 3টি বিজোড় সংখ্যার যোগফল একটি জোড় সংখ্যা, তাহলে 3টি বিজোড় সংখ্যা যদি আমরা একটু যোগ করি, দেখো 3 + 5 + 7। এবার দেখো তাহলে কি হচ্ছে, 5 × 3 = 8, আর 8 × 7 = 15। দেখো এটা কিন্তু বিজোড় সংখ্যা হয়ে গেল, তাহলে এটা কিন্তু ভুল। তাহলে সঠিক উত্তরটি হয়ে গেল দেখো সিটটা। ওকে, চলো নেক্সট। দেখো, 2-এরটা কি বলেছে, জ্যা সম্পর্কিত নিচের কোন বিবৃতিটি সত্য নয়। দেখো, জ্যা সম্পর্কিত নিচের কোন বিবৃতিটি সত্য নয়। কোন বৃত্তের বৃহত্তম জ্যা সর্বদা বৃত্তের কেন্দ্রগামী। বৃত্তের কেন্দ্রবিন্দু এবং পরিধির উপরে যে কোনো বিন্দু দ্বারা সংযোগ রেখাংশ হলো জ্যা। একটি বৃত্তের কেন্দ্রগামী সমস্ত জ্যা এর দৈর্ঘ্য সমান। কোন বৃত্তের সমান জ্যাগুলি
কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থান করে। এবারে কোনটা সত্য নয় বলেছে, অর্থাৎ কোনটা সত্য আমরা দেখব। যদি এটা আমরা একটা বৃত্ত ধরি, দেখো যদি আমরা একটা বৃত্ত ধরি তাহলে বলেছে কোন বৃত্তের বৃহত্তম জ্যা সর্বদা বৃত্তের কেন্দ্রগামী। তাহলে বৃত্তের বৃহত্তম জ্যা বৃত্তের সর্বদা কেন্দ্রগামী, অর্থাৎ এইখান থেকে যে জ্যাটা যায়, বৃত্তর বড় জ্যাটা সবসময় কিন্তু কেন্দ্রের উপর দিয়ে যায়, তাহলে এটা কিন্তু সঠিক। ওকে, তারপরে দেখো বৃত্তের কেন্দ্রবিন্দু এবং পরিধির উপরে যে কোনো বিন্দু দ্বারা সংযোগ সরলরেখাংশ হলো জ্যা। তাহলে বৃত্তের কেন্দ্রবিন্দু থেকে পরিধি, তাহলে কেন্দ্র এই এখান থেকে দেখো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যেটা রয়েছে এটা কিন্তু আমরা কিন্তু জ্যা বলি না, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা কিন্তু ব্যাসার্ধ বলি, তাই তো। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যেটা যায় সেটাকে আমরা ব্যাসার্ধ বলি, তাহলে এটা কিন্তু সত্য নয়। ওকে, তাহলে এখানে সঠিকটা দেখো কি হচ্ছে, বিটটা। ওকে, সত্য নয়। আচ্ছা, সিটটা থাকে একটি বৃত্তের কেন্দ্রগামী সমস্ত জ্যায়ের দৈর্ঘ্য সমান। তাহলে বৃত্তের কেন্দ্রের উপর দিয়ে যতগুলি জ্যা যাবে, অর্থাৎ এইভাবে যতগুলি জ্যা যাবে আসবে কিন্তু সবগুলো দৈর্ঘ্য সমান হবে। ওকে, আর কোন বৃত্তের সমান জ্যাগুলি কেন্দ্র থেকে সমান দূরত্ব, অর্থাৎ যদি এখান থেকে যে জ্যাটা হবে আর এখান থেকে যে জ্যাটা হবে যদি দৈর্ঘ্য সমান হয় তাহলে দুটো কিন্তু সমান দূরত্বে অবস্থান করবে, এটা কিন্তু সঠিক। তাহলে এই দুটো সঠিক, তাহলে ভুলটা কোনটা হচ্ছে দেখো, সত্য নয়, সেটা হচ্ছে বিটটা। ওকে, চলো নেক্সট দেখো, তিনেরটা কি বলেছে, শিক্ষার প্রেক্ষাপটে STEM সংক্ষিপ্ত রূপটি কি বোঝায়। শিক্ষার প্রেক্ষাপটে STEM সংক্ষিপ্ত রূপটি কি বোঝাচ্ছে দেখো, বিজ্ঞান প্রযুক্তি ইংরেজি গণিত, বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল গণিত, অধ্যয়ন পরীক্ষা ব্যায়াম পরিমাপ, স্কুল শিক্ষকতা প্রকৌশল গণিত। দেখো STEM, এস মানে কি হচ্ছে, এস মানে সায়েন্স, টি মানে টেকনোলজি, ই মানে ইঞ্জিনিয়ারিং, আর এম মানে হচ্ছে ম্যাথ। তাহলে আমরা দেখবো সায়েন্স অর্থাৎ প্রথম বিজ্ঞান, তাহলে দেখো এখানে দুটো বিজ্ঞান প্রথম আছে, তাহলে আমরা এই দুটো এলিমিনেট করে দেব। ঠিক আছে, তাহলে দেখো বিজ্ঞান, তারপর কি হচ্ছে টেকনোলজি মানে প্রযুক্তি, প্রযুক্তিও এটা রয়েছে এটাও রয়েছে। তারপরে দেখো ই থেকে ইঞ্জিনিয়ারিং অর্থাৎ প্রকৌশল, তাহলে এখানে দেখো সঠিক কোনটা হয়ে যাচ্ছে, বিটটা। ওকে, তাহলে সঠিক উত্তরটি বিটটা। চলো নেক্সট দেখো, 4 নম্বর কি বলেছে, ছাত্ররা প্রায় দশমিক সংখ্যা তুলনা করতে ভুল করে। উদাহরণস্বরূপ 0.50 হলো 0.5-এর চেয়ে বড়, এই ত্রুটির জন্য সবচেয়ে সম্ভাব্য কারণ হয়। তাহলে দেখো দশমিক সংখ্যা তুলনা করতে ভুল করছে, তার উদাহরণ হচ্ছে কি 0.50 হলো 0.5-এর থেকে বড়। যখন 0.5-এর পাশে দশমিক পর, আমরা জানি কি দশমিকের পরে যে সংখ্যা দেবে, যে কটা শূন্য দেবে সেই একই মান থাকে, কিন্তু তাদের ক্ষেত্রে এই যে ত্রুটিটা ভুলটা হচ্ছে যে দশমিকের পর যে সংখ্যা রয়েছে পাশে কোনো শূন্য দিলে সেটা বড় ভাবছে তারা। এই কারণটা কি, এর কারণটা হচ্ছে কি দেখো, দশমিক ক্রমানুসারে শূন্যের তাৎপর্য সম্পর্কে ভুল ধারণা, ক্লাসে এই ধরনের প্রশ্নের চর্চার অভাব, দশমিক সংখ্যা লাইনের প্রতিনিধিত্ব কংক্রিট অভিজ্ঞতার অভাব, ছাত্রদের অসতর্ক প্রচেষ্টা। দেখো তাহলে এই যে তারা যে দশমিকের মানটা ভুল করছে, অর্থাৎ দশমিক পরে কোনো সংখ্যা তারপরে শূন্য দিলে যে মানটা একই থাকে সেটা কিন্তু তারা জানে না, অর্থাৎ তাদের শূন্যের যে দশমিক ক্রমানুসারে তাৎপর্য কিন্তু সম্পর্কে তাদের ভুল একটা ধারণা রয়েছে। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে কি এরটা। ওকে, চলো নেক্সট 5 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, NCF 2005-এর উপর জোর দেয়। NCF 2005 এর উপর জোর দেয়, কোনটা জোর দেয় দেখো, নির্বাচিত শিক্ষার্থীদের গণিত শেখানো হবে, প্রতিটি শিশুর জন্য বাধ্যতামূলক গণিতে সফল হতে হবে, ছাত্রদের তাদের যুক্তির জন্য প্রথমে পরীক্ষা করা উচিত গাণিতিক ক্ষমতা, তারপরে গণিত পাঠ্যক্রম নিম্নমানের জন্য পৃথক হতে হবে। দেখো গণিত পাঠ্যক্রম নিম্নমানের জন্য পৃথক হতে হবে এরকম তো কোনো বিষয় নয়। ঠিক আছে, তারপরে দেখো তাদের যুক্তির জন্য প্রথমে পরীক্ষা করা উচিত, এটাও নয়। এবারে দেখো প্রতিটি শিশুর জন্য অবশ্যই গণিত বাধ্যতামূলক হতে হবে এবং গণিতে কিন্তু সফল হতে হবে। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হচ্ছে, 2-এরটা। ওকে, চলো নেক্সট 6 নম্বর দেখো, 6 নম্বর প্রশ্ন কি বলেছে, NCF 2005 বিবেচনা করে যে গণিত চিন্তা ও যুক্তি একটি নির্দিষ্ট উপায় জড়িত দৃষ্টিভঙ্গি বাস্তবিত হতে পারে। দেখো যে গণিত চিন্তা ও যুক্তি একটি নির্দিষ্ট উপায়ে জড়িত, এটা বাস্তবায়িত হতে পারে কোন অপশনের মধ্যে দিয়ে, দেখো শিক্ষার্থীদের বিশেষ কোচিং দিয়ে অনুসন্ধানমূলক পদ্ধতি অবলম্বন করে বাস্তব জীবনের সাথে ধারাকে সংযুক্ত করা, আলোচনায় শিক্ষার্থীদের জড়িত করা, গণিতের সমস্ত পাঠ্য বই পুনর্লিখন করা, শিক্ষার্থীদের প্রচুর সমস্যা ওয়ার্কশিট দেওয়া। দেখো গণিতের পাঠ্য বই পুনর্লিখন তো কোনো রকম বিষয় হবে না,
আর একটা জিনিস দেখো, প্রচুর তাদের যে সমস্যা ওয়ার্কশিট দেওয়া, এটাকে আমরা কিন্তু গণিত, চিন্তা ও যুক্তির একটা নির্দিষ্ট উপায়ের সঙ্গে জড়িত করতে পারি না। ওকে, তাহলে দেখো এখানে হচ্ছে বিশেষ কোচিং দিয়ে, আর একটা হচ্ছে অনুসন্ধানমূলক পদ্ধতি অবলম্বন করে বাস্তব জীবনের সাথে ধারাকে সংযুক্ত করা। দেখো যখন বাস্তব জীবনের সাথে ধারাকে সংযুক্ত করতে বলবে বা বাস্তব জীবনের কথা উল্লেখ থাকবে, তখন অবশ্যই করে তোমাদের সেটাকে কিন্তু একটু ভাবনা চিন্তার জায়গায় রাখতে হবে। দেখো গণিত, চিন্তা ও যুক্তি যে একটা নির্দিষ্ট উপায় যার সঙ্গে জড়িত রয়েছে, সেটা হচ্ছে কি অনুসন্ধানমূলক পদ্ধতি অবলম্বন করতে হবে এবং বাস্তব জীবনের সাথে ধারাকে কিন্তু সংযুক্ত করতে হবে ও তাদের আলোচনায় শিক্ষার্থীদেরকে অংশগ্রহণ করাতে হবে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল কি বিটটা। ওকে, সঠিক উত্তর বিটটা। চলো নেক্সট, 7 নম্বর প্রশ্ন কি বলেছে, দেখো একটি শিক্ষক যদি শিক্ষার্থীদের ভগ্নাংশে ধারণা শেখাতে চান, তাহলে নিচের কোন পদ্ধতিটি সবচেয়ে কার্যকর হবে। তাহলে একটা শিক্ষক শিক্ষার্থীদের ভগ্নাংশে ধারণা শেখাতে যাবে, তিনি কোন পদ্ধতিটি অবলম্বন করবে বা কোনটা সব থেকে কার্যকরী হবে দেখুন এখানে। তাহলে এরটা প্রথমে ব্ল্যাকবোর্ডে বিষয় লিখুন, তারপর ধারণাটি সম্পর্কে শেখান, বিভিন্ন প্রকার ভগ্নাংশের লব ও হর পরিচয় প্রদান করুন, তারপর হচ্ছে 3 জন এবং 3 জনের বেশি শিক্ষার্থীদের মধ্যে 2টি বস্তু বিতরণ করার পরিস্থিতি প্রদান করুন, তারপর ভগ্নাংশ শেখান। ব্ল্যাকবোর্ডে ভগ্নাংশটি x বা y আকারে লিখুন, যেখানে y নট ইকুয়াল টু 0, তারপর ভগ্নাংশটি শেখান। দেখো ভগ্নাংশ শেখাতে গেলে আমরা যদি একটা বাস্তবিক উদাহরণ তাদের চোখের সামনে নিই এবং তাদের মধ্যে দিয়ে যদি সেটা আমরা বিচরণের মধ্যে দিয়ে বা তাদের সক্রিয় অংশগ্রহণের মধ্যে দিয়ে যদি আমরা সেটা শেখাতে পারি, তাহলে সেটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ শেখা হবে। ওকে, তাহলে এখানে দেখো এই 3 জন যে রয়েছে বা 3 জনের বেশি শিক্ষার্থীদের, তাদেরকে তুলে এনে আমরা কি করব, তাদেরকে দুটো বস্তু দিয়ে একটা ভাগের একটা পরিস্থিতি তৈরি করবে, যে তুমি এটা ভাগ করে দাও, এই 3 জনকে ভাগ করে দাও। তাহলে সে কিভাবে ভাগ করবে, তাহলে সে তখন কিন্তু ভাগের বা ভগ্নাংশের ধারণাটা কিন্তু সে সঠিকভাবে একটা শিখতে পারবে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে 3 জনের বা 3 জনের বেশি শিক্ষার্থীর মধ্যে 2টি বস্তু বিতরণ করার পরিস্থিতি প্রদান করতে হবে এবং তারপর ভগ্নাংশটাকে শেখাতে হবে। এবারে সে যখন সেই ভগ্নাংশ যখন ভাগ করে দিতে যাবে, তখন কিন্তু তার ভগ্নাংশের বিষয়টা ভালো করে বুঝিয়ে দেওয়া সম্ভব হবে। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটা হচ্ছে শীটটা। চলো নেক্সট, এবারে দেখো 8 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি শিশুর মধ্যে বিকশিত হওয়ার জন্য প্রাথমিক পর্যায়ে জ্যামিতি। তো একটা শিশুর মধ্যে বিকশিত হওয়ার জন্য প্রাথমিক পর্যায়ে জ্যামিতি শিখন এবং শিখনের উদ্দেশ্য কি। তাহলে একজন শিশু সে প্রাথমিক শিক্ষা জ্যামিতিক তার শিখনের উদ্দেশ্যটা কি হবে। দেখো 4টে অপশন বলেছে, দৃশ্য ও স্থানিক যুক্তি সম্পর্কিত ধারণা, মৌলিক জ্যামিতিক সম্পর্কিত ধারণা, যৌক্তিক যুক্তির ক্ষমতার বিকাশ, ওপরের সবকটি। দেখো জ্যামিতি অবশ্যই কিন্তু তার শিখন বা শিখনের উদ্দেশ্যটা দৃশ্য স্থানিক যুক্তি সম্পর্কিত ধারণা, অবশ্যই জ্যামিতি এবং শিখনের মধ্যে দিয়ে কিন্তু তার দৃশ্য ও স্থানিক যুক্তি সম্পর্কিত ধারণা হবে এবং জ্যামিতিক মৌলিক ধারণা সম্পর্কে বোঝা অবশ্যই করে হবে। আর যৌক্তিক ক্ষমতার বা যুক্তির যে ক্ষমতা, সেই ক্ষমতারও বিকাশ করবে। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে দেখো ডিটা। ওকে, চলো নেক্সট, দেখো 9 নম্বর প্রশ্ন কি বলেছে, নিচের কোনটি 2 ধারণা শেখানোর জন্য শিখন সম্পদ হিসেবে সবচেয়ে উপযুক্ত হবে। দেখো 2 ধারণা শেখানোর জন্য শিখন সম্পদ হিসেবে উপযুক্ত হবে। দেখো সিটের 2016 প্রশ্ন এসেছিল। এবার দেখো 4টে অপশন, জিওবোর্ড, জবমালা এবং স্ট্রিং, গ্রাফ পেপার, অ্যাবাকাস। এবারে দেখো জিওবোর্ড তোমাদেরকে শিখিয়েছি অবশ্যই করে, তাহলে এরকম একটা বোর্ড অবশ্যই থাকবে, এখানে কিন্তু কতগুলি আলপিন দেওয়া থাকবে এইভাবে, ঠিক আছে। আলপিনের মধ্যে দিয়ে কি হবে, আলপিনের মধ্যে আমরা রাবার ব্যান্ড দিয়ে বা অন্য কোনো সুতো দিয়ে আমরা এটা কিন্তু বিভিন্ন ত্রিভুজ চতুর্ভুজের কিন্তু আমরা আকৃতি সেগুলো আমরা দেখাতে পারি। ওকে, তাহলে এইখানে দেখো আমরা এখান থেকে যদি এইভাবে নিয়ে এইভাবে টানি, এখান থেকে আবার এই আলপিনের থেকে এখানে দিই, তাহলে কি হয়ে গেল, এটা একটা চিত্র হয়ে গেল। তাহলে আমরা কিন্তু এই যে বাহু কোণ ধারণা শেখানোর জন্য কিন্তু আমরা জিওবোর্ডটা ব্যবহার করতে পারি। তাহলে এখানে 2 ধারণার জন্য কিন্তু জিওবোর্ড হবে না। আর জবমালা এবং স্ট্রিং এর মধ্যে দিয়ে কিন্তু আমরা তাদেরকে বিভিন্ন সংখ্যা শেখাতে পারি। আর গ্রাফ পেপার আর অ্যাবাকাস। এবার অ্যাবাকাসটা কি, দেখো আমরা জানি অ্যাবাকাসের মধ্যে দিয়ে কিন্তু আমরা অনেক রকম
তাদেরকে সংখ্যা নিখুঁতভাবে গুনতে এবং সংখ্যার ধারণা দিতে কিন্তু আমরা শেখাতে পারি। তাহলে এইভাবে কিন্তু কতগুলি দণ্ড থাকে, দণ্ডর মধ্যে কি থাকে, পুঁতিকাঠি থাকে, এরকম পুঁতিকাঠি বা বল লাগানো থাকে, সেগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমরা গুনে গুনে তাদেরকে সংখ্যা ধারণা দিতে পারি। তাহলে এটা কিন্তু হচ্ছে না, এটাও হচ্ছে না, আর এটাও হচ্ছে না। তাহলে এখানে দেখো গ্রাফ পেপার, গ্রাফ পেপার আমরা জানি একটা গ্রাফ পেপার এরকম থাকে, গ্রাফ পেপারের মধ্যে কিন্তু অনেক দাগ থাকে, সেই অনেক দাগ এইভাবে ছোট্ট ছোট্ট ক্ষুদ্র বর্গাকার কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র একটা বর্গাকার কিন্তু বর্গক্ষেত্র থাকে। ওকে, তাহলে এর মধ্যে দিয়ে কিন্তু আমরা 2 দশমিকের ধারণা কিন্তু সহজে দিতে পারবো। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি, দেখো গ্রাফ পেপার। ওকে, চলো নেক্সট। পরের প্রশ্ন কি বলেছে, নিচের কোনটি 11,1111 সংখ্যাটিকে প্রতিনিধিত্ব করে? দেখো 11,1100 এবং 11 সংখ্যাটিকে প্রতিনিধিত্ব করে। দেখো এখানে 11 11 11 রোমান হরফে দেওয়া রয়েছে, এখানে 11 11 আবার 11 লেখা রয়েছে, তারপরে এখানে দেখো 12 11 1 অর্থাৎ 12,111। এখানে দেখো এখানে 11 3টে 0 11 2টো 0 মানে 11,1111। এবারে এই 11,1111টিকে প্রতিনিধিত্ব করে যখন বলবে তখনই কিন্তু অবশ্যই আমাদেরকে সংখ্যাগুলোকে যোগ করতে হবে। তাহলে আমরা কি করবো, প্রথমে দেখো 11,000, তাহলে আমরা 11,000 প্রথমে বসাবো, 11,000 বসাও, 11,000, তারপরে 11,000, তারপর কত বলেছে 11। তাহলে আমরা এই করে যদি সব যোগ করি দেখো কি হবে, তাহলে 1 1 1 2 1, তাহলে কত হচ্ছে দেখো 12,111। তাহলে আমাদের এখানে সঠিক উত্তরটি কি হচ্ছে, সঠিক উত্তরটি হচ্ছে 3টা। ওকে, চলো নেক্সট। দেখে 11 নম্বর প্রশ্ন কি বলেছে, তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের নম্বর পদ্ধতি শেখানোর উদ্দেশ্য হলো। দেখো তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের নম্বর পদ্ধতির শেখানোর উদ্দেশ্য কি, কোন বিষয়ে সক্ষম করা, শিক্ষার্থীদের সক্ষম করা। দেখো 4টে অপশন দিয়েছে। দেখো সিটের 2012 জানুয়ারির প্রশ্ন হয়েছিল। দেখো সংখ্যাগুলিকে শতদশ একক গোষ্ঠী হিসেবে দেখতে এবং স্থানের মানের তাৎপর্য বোঝার জন্য, 4 সংখ্যার যোগ ও বিয়োগের দক্ষতা আয়ত্ত করতে, বড় সংখ্যা পড়ার দক্ষতা আয়ত্ত করতে, 6 ডিজিট পর্যন্ত গুনতে। দেখো নম্বর পদ্ধতি কিন্তু কখনো 6 ডিজিট পর্যন্ত গুনতে শেখানো হয় না। তাহলে এটাকে আমরা প্রথমে কিন্তু এলিমিনেট করে দেবো। তারপরে দেখো সিটটা বড় সংখ্যা পড়ার দক্ষতা আয়ত্ত করতে, কেবলমাত্র বড় সংখ্যা পড়ার দক্ষতা আয়ত্ত করতে কিন্তু নম্বর পদ্ধতি শেখানোর উদ্দেশ্য নয়। তাহলে এটাকে আমরা বাদ দেবো। দেখো 4 সংখ্যার যোগ ও বিয়োগ দক্ষতা আয়ত্ত করতে, কেবলমাত্র 4 সংখ্যার যোগ ও পর্যন্ত বিয়োগ দক্ষতা আয়ত্ত করবে। একটা বলছে সংখ্যাগুলিকে শতদশ একক গোষ্ঠী হিসেবে দেখতে এবং স্থান মানের তাৎপর্য করতে। দেখো এটা তো কোনোভাবে হবে না, 4 সংখ্যাটা কখনো কিন্তু 4 সংখ্যার যোগ বিয়োগ দক্ষতা আয়ত্ত করবে, আর কেবল কিছু করবে না, সেটা তো নয়। এবার দেখো সঠিক কোনটা, দেখো এখানে শতদশ এবং একক গোষ্ঠী হিসেবে অবশ্যই তারা চিনতে পারবে, আর স্থান মানে তাৎপর্য তারা কিন্তু বুঝতে পারবে। এটাই হচ্ছে মূল বিষয়, যেটা নম্বর পদ্ধতি শেখানোর জন্য তাদেরকে সক্ষম করা হবে। ওকে, তাহলে সঠিক উত্তর হয়ে গেল 8টা। চলো নেক্সট। দেখো 12 নম্বর প্রশ্নে কি বলেছে, কোন ধরনের মূল্যায়নকে এভালুয়েশন অফ লার্নিং বলা হয়? দেখো এভালুয়েশন অফ লার্নিং কাকে বলা হচ্ছে, প্রস্তুতিকালীন মূল্যায়নকে, অন্তিমকালীন মূল্যায়নকে, স্থান নির্ণায়ক মূল্যায়নকে, না দুর্বলতা নির্ণায়ক মূল্যায়নকে? দেখো এভালুয়েশন অফ লার্নিং অর্থাৎ শিক্ষার্থীদের শেষ একদম তাদের সিলেবাস সমস্ত শেষ হয়ে যাওয়ার পর বা বাৎসরিক মানে একটা নির্দিষ্ট সময় পর পরীক্ষা নেওয়া হয়, যে সময়টা বা যে এভালুয়েশনটা করা হয়, মূল্যায়নটা করা হয়, সেটা হচ্ছে কি এই এভালুয়েশন অফ লার্নিং। অর্থাৎ একদম তাদেরকে নির্দিষ্ট করে তারা কতটা শিখলো সেই বিষয়টা কিন্তু তুলে নেওয়া হচ্ছে কি এভালুয়েশন অফ লার্নিং এর কিন্তু মূল উদ্দেশ্য। তো অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পরে যখন লার্নিংটা হয় সেটা হচ্ছে কি এভালুয়েশন অফ লার্নিং। অর্থাৎ এই মূল্যায়নকে বলা হচ্ছে কি অন্তিমকালীন মূল্যায়ন। ওকে, এভালুয়েশন অফ লার্নিং মানে অন্তিমকালীন মূল্যায়ন। আর এভালুয়েশন ফর লার্নিং অর্থাৎ এই প্রস্তুতিকালীন মূল্যায়ন হচ্ছে এভালুয়েশন ফর লার্নিং। চলো নেক্সট। 13 নম্বর প্রশ্নে কি বলেছে, দেখো মিনা একটি চতুর্ভুজ অঙ্কন করলো,
চতুর্ভুজের একটি কোণ 90 ডিগ্রি, একটি কর্ণ দুটি সমান খণ্ডে বিভক্ত করে, কর্ণ দুটি সমকোণে উৎপন্ন করে। এটা হচ্ছে সামান্তরিক, বর্গক্ষেত্র না রম্বস। দেখো একটা চতুর্ভুজ আঁকার চেষ্টা করছি আমি। দেখো একটা চতুর্ভুজ এঁকেছে মিনা, একটা চতুর্ভুজ আঁকিয়েছে, তার একটি কোণ হচ্ছে 90 ডিগ্রি বলেছে একটা, তাহলে একটা কোণ এটা 90 ডিগ্রি কোণ হচ্ছে, কর্ণ দুটি সমান খণ্ডে বিভক্ত করছে। তাহলে কর্ণ দুটি এইভাবে যদি ভাগ করা যায় সমান খণ্ডে বিভক্ত করবে এবং কর্ণ দুটি সমকোণে উৎপন্ন করে। তাহলে কর্ণ দুটো কিন্তু এরকম সমকোণে উৎপন্ন করে, তাহলে এটা কি হয়ে যাবে? দেখো সামান্তরিক হয়ে যাবে, বর্গক্ষেত্র হয়ে যাবে এবং রম্বস হয়ে যাবে। দেখো যখন এইরকম ভাবে একটা কোণ যখন মাঝখানতে আমরা টানবো, সেই কোণটা কিন্তু সমান দুভাগে ভাগ করবে এবং একটা কোণ কর্ণ দুটি সমকোণে উৎপন্ন করবে, অর্থাৎ এই কর্ণ দুটি একটা সমকোণে উৎপন্ন করবে, তখন এটা হয়ে যাবে কি একটা বর্গক্ষেত্র। ওকে, যেহেতু একটা কোণ 90 ডিগ্রি বলেছে এবং কর্ণ দুটি সমানভাবে ভাগ করে দিচ্ছে এবং কর্ণ দুটি সমকোণে উৎপন্ন করছে, এবার কর্ণ দুটি সমকোণ উৎপন্ন করছে। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে গেল? বর্গক্ষেত্র। চলো নেক্সট দেখো 14 নম্বর প্রশ্নে কি বলেছে, তৃতীয় শ্রেণীতে একজন শিক্ষক ছাত্রদের জিজ্ঞাসা করলেন 4562 এবং 728 যোগ করুন। একজন ছাত্র উত্তর দিয়েছেন 4562 যোগ 728 11842। প্রতিক্রিয়াটি প্রতিফলিত করে যে শিশুর অভাব রয়েছে। তাহলে দেখো সে কিভাবে যোগ করেছে, আমরা একটু যোগটা দেখে নিই। দেখো 4562 4562 আর এদিকে 728 যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে? দেখো যোগ করো, 728 যোগ করলে 8 2 10 0 হাতে থাকে 1, 6 2 8 1 9, ওকে, আর 7 5 12 2 হাতে থাকে 1, 4 1 5, তাহলে 5290। দেখো 5290, ঠিক আছে। তাহলে এর ছাত্রের কত হচ্ছে? দেখো 11842। তাহলে ছাত্র কিভাবে করেছে? দেখো 4562 আর 728, সে কিন্তু দেখো সংখ্যাটা বাঁদিকে বসিয়েছে। তাহলে 2 বসে গেল, 8 6 14 4, হাতে থাকে 1, 5 2 7 1 8 আর 7 4 11। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি তার কিন্তু এই যে মানে স্থান মূল্য ধারণা, অর্থাৎ সে কোথায় বসাবে তার কিন্তু সেই ধারণাটি সঠিকভাবে হয়নি। তাহলে চারটে অপশন কি দিয়েছে? দেখো যোগ করার ক্ষমতা, স্থান মূল্য ধারণা, পুনর্গঠনের মাধ্যমে যোগ করার ক্ষমতা, সংযোজনের অর্ডার, সম্পত্তির ধারণা। তাহলে দেখো তার কিন্তু স্থান মূল্য ধারণার অভাব রয়েছে, অর্থাৎ সে কিন্তু সঠিকভাবে বসাতে পারেনি, অর্থাৎ সে সংখ্যাটি সঠিকভাবে বসিয়ে যোগ করতে পারেনি। তাহলে এখানে কি হচ্ছে? সঠিক উত্তর হয়ে গেল দেখো তার কিন্তু স্থান মূল্য ধারণার অভাব রয়েছে। ওকে, চলো নেক্সট দেখো 15 নম্বর প্রশ্নে কি বলেছে, নিচের কোনটি সঠিক নয়? দেখো 0.10 আর 0.1 এর সমান। দেখো 0.10 0.1 এর সমান, আমরা দেখো দশমিকের পর যদি একটা সংখ্যা থাকে তার পাশে কিন্তু আমরা অনায়াসে যতগুলো শূন্য বসাতে পারি। তাহলে দেখো এখানে 0.10 বলেছে, তাহলে এর পাশে আমরা অবশ্যই কিন্তু আর একটা শূন্য বসিয়ে দিতে পারি। তাহলে দেখো এটা দুটো কিন্তু অবশ্যই করে সমান। তারপরে দেখো 56.7 কেজি আর 5670 গ্রাম। আগে দেখো তাহলে 56 কেজির সমান কি হচ্ছে? 1 কেজি সমান 1000 গ্রাম, তাহলে 56 কেজি সমান 56,000 গ্রাম। ওকে, তারপরে দেখো এখানে 0.7 ছিল মানে 7, অবশ্যই 700 গ্রাম। ওকে, 700 গ্রাম। তাহলে কি হচ্ছে? দেখো এটা যোগ করলে কত পাবো আমরা? 56,700। ওকে, 56,700, কিন্তু এখানে দেখো আমার বলেছে 5670 গ্রাম, তাহলে এটা কিন্তু সঠিক নেই, তাহলে এটা কিন্তু ভুল রয়েছে। তাহলে এখানে সঠিক নয় আমাদের বলেছে, দেখো 2-এরটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তারপরে দেখো একটি ঘনকের 6টি মুখ আছে, অবশ্যই 6টি মুখ আছে। তারপরে দেখো 1 মিলিমিটার সমান 0.1 সেমি, অবশ্যই কিন্তু দেখো 1 মিলিমিটার সমান 0.1 সেমি। কারণ হচ্ছে কি
দেখো সেন্টির পরে হচ্ছে মিলি, অর্থাৎ এক ঘর মানে আমরা জানি একটার জন্য এক আর শূন্য, তাহলে এককে আমরা এক মিলিমিটারকে আমরা যদি 10 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে 0.1 ওকে। তাহলে 1 মিলিমিটার সমান কিন্তু 0.1 সেমি, তাহলে এটাও সঠিক। ওকে, চলো নেক্সট। দেখো 16 নম্বর প্রশ্ন কি বলেছে, 1 2 3 4 5 এ 3 এর স্থান মান, অর্থাৎ দেখো 12,345 এর 3 এর স্থান মান এবং মুখ্য বা প্রকৃতি মানের পার্থক্য। তাহলে 3 এর স্থান মান কত আর মুখ্য বা প্রকৃতি মানের মধ্যে এদের পার্থক্য কত দেখবো। তাহলে 3 এর প্রথম স্থান মান দেখবো কত আমরা, 3 এর স্থান মান, দেখো 3 এর স্থান মান মানে 3 যে জায়গায় বসে আছে এবং তারপরে কটা সংখ্যা আছে, দুটো সংখ্যা, আমরা দুটো শূন্য বসিয়ে দিলাম। আর প্রকৃত মান মানে 3। ওকে, এবার প্রকৃত মান মানে 3 বসাও। এবার পার্থক্য মানে বিয়োগ, 3 আছে কয় দিলে 10 মিলবে 7, এর কাছ থেকে 1 নিয়ে এটা 10 হয়েছিল, তাহলে এটা হলো 9 আর এখানে হয়ে গেল 2। ওকে, তাহলে দেখো 297। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হলো, অবশ্যই করে দেখো 297। চলো নেক্সট। দেখো একটি ভালো পাঠ্যপুস্তকের হাইলাইট হলো, একটি ভালো পাঠ্যপুস্তকের হাইলাইট কি, দেখো কঠোর অনুশীলন করার জন্য এগুলিতে অসংখ্য অনুশীলন রয়েছে, সমস্ত পরিস্থিতি ধারণার মাধ্যমে প্রবর্তন করা যেতে পারে, সমাধান করার উদাহরণ অন্তর্ভুক্ত করা হয়েছে, তারা ঘন এবং ভারী হতে হবে। দেখো ঘন এবং ভারী হতে হবে, এটা তো কোনোভাবে নয়। ওকে, দেখো তাহলে কঠোর অনুশীলন করার জন্য এগুলিতে অসংখ্য অনুশীলন, কেবলমাত্র অসংখ্য অনুশীলন থাকবে, সেটা কিন্তু আমরা কিন্তু কোনোভাবেই বলতে পারিনি যে সম্পূর্ণ অসংখ্য অনুশীলন থাকবে কঠোরভাবে অনুশীলন করার জন্য। আর একটা দেখো সমস্ত পরিস্থিতি, অবশ্যই কিন্তু সমস্ত পরিস্থিতি ধারণার মাধ্যমে প্রবর্তন করতে হবে, এটা কিন্তু সঠিক। আর সমাধান করার উদাহরণ অন্তর্ভুক্ত করতে, অবশ্যই সমাধান করার জন্য তাদেরকে উদাহরণ অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হবে, দেখো সঠিক উত্তরটি 2 এবং 3। তাহলে এখানে 2 এবং 3 দেখো 2 এরটায় রয়েছে 2 এবং 3। ওকে, চলো নেক্সট। 18 নম্বর প্রশ্ন কি বলেছে, দেখো বেস 10 এবং তার মানের ধারণাটি বিকাশ করার সময় একজন শিক্ষক ক্লাসে নিয়মিত ধারাটি ব্যবহার করেন। আমি 4 10 এবং 4 এককের কম, এই কার্যক্রমের উদ্দেশ্য হলো, তাহলে বেস 10 এবং তার মানের ধারণাটি বিকাশ করার সময় একজন শিক্ষক ক্লাসে ব্যবহার করছে যে আমি 4 10 এবং 8 10 এবং 4 এককের কম। ওকে, তাহলে দেখো ক্লাসে কিছু মজা করা, এর উদ্দেশ্যটা একঘেয়েমি ভাঙা, ভিত্তি 10 এবং স্থান মানের ধারণাকে শক্তিশালী করা, সমষ্টিগত মূল্যায়ন করা, 10 এর ধারণা প্রবর্তন করা ও ছাত্রদের আছে। দেখো এখানে যেহেতু 10 এর বেসের মান শেখাচ্ছে, 10 এর বেসের মান শেখানো মানে অবশ্যই করে কিন্তু শিক্ষক এই যে 10 এর ভিত্তি ও স্থান মানের ধারণাকে শক্তিশালী অবশ্যই কিন্তু করছে। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে বিটটা। চলো নেক্সট। দেখো 19 নম্বর প্রশ্নে কি বলেছে, শ্রেণীকক্ষে উন্মুক্ত প্রশ্ন ব্যবহার করার উদ্দেশ্য কি। দেখো শ্রেণীকক্ষে উন্মুক্ত প্রশ্ন আমরা জানি একটা খোলা প্রশ্ন আর একটা হচ্ছে কি বদ্ধ প্রশ্ন। ওকে, এই যে এখানে উন্মুক্ত প্রশ্নটি সেটা হচ্ছে কি ব্যবহার করার উদ্দেশ্যটা কি হচ্ছে, দেখো ছাত্রদের চিন্তা সীমিত করা। কখনোই কিন্তু উন্মুক্ত প্রশ্নের মাধ্যমে ছাত্রদের চিন্তাকে সীমিত করা হয় না, তাহলে এটাকে এলিমিনেট করে দেবো প্রথমে। তারপরে দেখো সমালোচনামূলক চিন্তা ভাবনা এবং সমস্যা সমাধানকে উৎসাহিত করা, নির্দেশের গতি বাড়ানোর জন্য আলোচনা এড়াতে। অবশ্যই উন্মুক্ত প্রশ্ন কিন্তু আলোচনা করার জন্যই করা হয়, আলোচনা এড়াতেও নয়, তাহলে এটাকে কেটে দিলাম। তারপরে দেখো নির্দেশের গতি বাড়ানোর জন্য, নির্দেশের কোনো গতি বাড়ানোর জন্য নয়, অবশ্যই করে দেখো সমালোচনামূলক চিন্তা ভাবনা তাদের মধ্যে তৈরি হবে এবং তারা সমস্যা সমাধানকে উৎসাহিত করতে চাইবে। ওকে, তাহলে এখানে দেখো সঠিক উত্তর হয়ে গেল বিটটা। চলো নেক্সট। দেখো 20 নম্বর প্রশ্নে কি বলেছে, প্রাথমিক শ্রেণীর একটি শিশু সক্ষম হয় না সংখ্যা, অপারেশন চিহ্ন, কয়েন এবং ঘড়ির হাতের মধ্যে পার্থক্য করতে। এটি ইঙ্গিত দেয় যে শিশুটির সমস্যা রয়েছে। দেখো সিটেট 2024-এর সেপ্টেম্বরের প্রশ্ন। দেখো শিশুদের সে সংখ্যা, অপারেশন চিহ্ন, কয়েন এবং ঘড়ির হাতের মধ্যে কিন্তু পার্থক্য করতে পারে না। এটা দেখো শ্রবণ স্মৃতি, কাজের স্মৃতি, ভিজুয়াল প্রসেসিং সম্পর্কিত সমস্যা রয়েছে না ভাষা প্রক্রিয়াকরণ। দেখো এখানে ভাষা প্রক্রিয়াকরণ তো কোনোভাবে হবে না, আর কাজের স্মৃতিও কোনোভাবেই নয়, যেহেতু সে সংখ্যা চিনতে পারছে না, অপারেশন কোনো চিহ্ন সে চিনতে পারছে না, কয়েন চিনতে পারছে না, হাতের ঘড়ির সে পার্থক্য করতে পারছে না,
এক্ষেত্রে কিন্তু অবশ্যই তার ভিজুয়াল প্রসেসিং অর্থাৎ সে কোনো সঠিকভাবে কিন্তু সেটা চিনতে পারছে না। যখন চিনতে না পারবে তখন কিন্তু তার মধ্যে একটা ভিজুয়াল প্রসেসিং এর কিন্তু সমস্যা অবশ্যই করে থাকবে। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরের সিটটা। চলো নেক্সট। দেখো 21 নম্বর প্রশ্নে কি বলেছে, ধারণা মানচিত্র সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য নয়। দেখো সত্য নয় অর্থাৎ আমাদের কিন্তু নেগেটিভ প্রশ্ন বলেছে এখানে। দেখো সত্য নয়, তাহলে কোনগুলি সত্য আমরা দেখবো অবশ্যই করে। ধারণা মানচিত্র সম্পর্কে দেখো, ধারণা মানচিত্র নতুন নির্দেশের সাথে পূর্বের জ্ঞানকে সংযুক্ত করতে সাহায্য করে। অবশ্যই কিন্তু ধারণা মানচিত্র নতুন নির্দেশের সাথে পূর্বের জ্ঞানকে সংযুক্ত করতে সাহায্য করে। ধারণা মানচিত্র একটি সংগ্রহ প্রতিনিধিত্ব করে আন্তঃসংযুক্ত ধারণা এবং তাদের সংযোগকারী লিঙ্ক। অবশ্যই কিন্তু এটাও সঠিক। তারপরে দেখো, ধারণা মানচিত্র শুধুমাত্র শিক্ষক দ্বারা তৈরি করা উচিত। ধারণা মানচিত্র প্রকৃতিতে শ্রেণীবদ্ধ। দেখো, ধারণা মানচিত্র অবশ্যই প্রকৃতিতে শ্রেণীবদ্ধ করা হয়, আর শিক্ষক দ্বারা তৈরি করা উচিত, এটা কিন্তু কোনোভাবে সঠিক নয়। তাহলে এটাকে আমরা এলিমিনেট করে দেবো। তাহলে এখানে সঠিক উত্তর যেহেতু সত্য নয় বলেছে, তাহলে সত্য নয়। এখানে দেখো, ধারণা মানচিত্র শুধুমাত্র শিক্ষক দ্বারা তৈরি করা উচিত, এটা কিন্তু কখনো সত্য হতে পারে না। ওকে, চলো নেক্সট। 22 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, ভাগফলের অবশেষ ভাজকের চেয়ে কম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের বোঝাতে যে রীতি ব্যবহার করা যাবে। তাহলে ভাগফলের ভাগশেষ ভাজকের চেয়ে কম, এটা বোঝাতে কি কোন রীতিটি আমরা ব্যবহার করতে পারি? চারটে অপশন কি দিয়েছে দেখো, অনেকগুলি অঙ্ক ব্ল্যাকবোর্ডে দেখিয়ে মৌখিকভাবে শিক্ষার্থীদের ভাগ বুঝিয়ে, মিশ্র ভগ্নাংশের যোগফল হলো ভাগ এবং ভগ্নাংশের লব হলো ভগ্নাংশের ভাগশেষ, ভাজকের গুণিতককে বস্তু শ্রেণীকরণ এবং দেখানো হয় যে বস্তুগুলি শ্রেণীর মধ্যে নেই তারা হচ্ছে ভাজকের চেয়ে কম। দেখো, ব্ল্যাকবোর্ডে কেবলমাত্র দেখিয়ে কিন্তু সঠিকভাবে তাদেরকে বোঝানো সম্ভব হয় না, আর মৌখিকভাবে কোনোভাবেই নয়। আর একটা বলেছে দেখো, মিশ্র ভগ্নাংশের যোগফল হলো ভাগ, মিশ্র ভগ্নাংশের যোগফল হলো ভাগ, আর ভগ্নাংশের লব হলো ভাগফলের ভগ্নাংশের ভাগশেষ। এটা কিন্তু কোনোভাবে আমরা বলতে পারি না। তারপরে দেখো, ভাজকের গুণিতককে বস্তুর শ্রেণীকরণ, অর্থাৎ ভাজকের গুণিতককে শ্রেণীকরণ করব এবং দেখানো হয় যে বস্তুগুলি শ্রেণীর মধ্যে যেটা নেই সেটা হচ্ছে ভাজকের চেয়ে কম, অর্থাৎ যেটা কিন্তু থাকবে না সেটা হচ্ছে ভাজকের চেয়ে কম হবে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল দেখো ডিটা। ওকে, চলো নেক্সট। দেখো 23 নম্বর প্রশ্নে কি বলেছে, ন্যাশনাল ক্যারিকুলাম ফ্রেমওয়ার্ক এনসিএফ 2005 অনুসারে স্কুলে গণিত শিক্ষার মূল লক্ষ্য কি? তাহলে এনসিএফ 2005 অনুসারে স্কুলে গণিত শিক্ষার লক্ষ্য কি? শিশুর চিন্তার গণিতকরণ, গণিত অবশ্যই অধ্যয়নের একটি বাধ্যতামূলক বিষয় হতে হবে, গণিত শিশুদের দৈনন্দিন অভিজ্ঞতার সাথে সম্পর্কিত উপরের সবগুলি। দেখো, অবশ্যই কিন্তু গণিত শিশুর চিন্তার গণিতকরণ করবে। ওকে, তারপরে দেখো, অবশ্যই অধ্যয়নের কিন্তু একটা বাধ্যতামূলক বিষয় হতে হবে, আর একটা দৈনন্দিন অভিজ্ঞতার সাথে কিন্তু সম্পর্কিত হতে হবে অবশ্যই করে গণিত। তাহলে এখানে সঠিক হচ্ছে ডিটা। ওকে, চলো নেক্সট। দেখো 24 নম্বর প্রশ্নে কি বলেছে, গণিতের প্রকৃতির ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি সত্য নয়? দেখো, প্রাথমিক স্তরে গণিত হলো মূর্ত, বিমূর্তকরণের প্রয়োজন নেই, গণিত বিশেষ শব্দ ভাণ্ডার ব্যবহার করে ধারণাগুলিকে সুনির্দিষ্টভাবে আদান প্রদান করে, গাণিতিক জ্ঞান নির্মাণে যুক্তি প্রদর্শন ক্ষমতা গুরুত্বপূর্ণ, গাণিতিক ধারণার প্রকৃতিতে সীমাবদ্ধ। দেখো, গাণিতিক ধারণার প্রকৃতিতে অবশ্যই কিন্তু সীমাবদ্ধ। তারপরে দেখো, গাণিতিক জ্ঞান নির্মাণে যুক্তি প্রদর্শন ক্ষমতা গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ, গণিত বিশেষ শব্দ ভাণ্ডার ব্যবহার করে ধারণাগুলিকে সুস্পষ্টভাবে কিন্তু আদান প্রদান করে, অবশ্যই ঠিক। আর প্রাথমিক স্তরে গণিত হলে মূর্ত, বিমূর্তকরণের প্রয়োজন নেই। দেখো, অবশ্যই প্রাথমিক স্তরে গণিত কিন্তু মূর্ত হবে, কিন্তু ধীরে ধীরে বিমূর্তকরণের প্রয়োজন রয়েছে। তাহলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি এরটা। ওকে, এটা কি ভুল, সত্য নয়। ওকে, চলো নেক্সট। তারপর দেখো, নিচের কোনটি সঠিক? 1000-এর উত্তরসূরির পূর্বসূরি হলো 1000। তারপরে দেখো, 1000-এর পূর্বসূরি হলো 999, 1000-এর পূর্বসূরির উত্তরসূরি হলো 1001, 1000-এর পূর্বসূরির উত্তরসূরি হলো 1002। এবার দেখো, আমরা প্রত্যেকটা যদি একটু দেখি, দেখো 1000-এর পূর্বসূরির উত্তরসূরি, তাহলে 1000-এর যদি আমরা পূর্বসূরি যাই অর্থাৎ 1000, দেখো 1000-এর পূর্বসূরি তাহলে কত হচ্ছে, মানে আগে যদি আমরা দেখি তাহলে 9 9 9। ওকে, তাহলে 999। ওকে, 999। তাহলে 999 হলে আমরা এর উত্তরসূরি পূর্বসূরি তার উত্তরসূরি অর্থাৎ মানে আবার কি হয়ে যায়, এক যোগ করে পরেরটা হয়ে যায় 1000। ওকে, তাহলে এটা কিন্তু 1002 বলেছে, তাহলে এটা কিন্তু সঠিক নয়, তাহলে এটাকে আমরা এলিমিনেট করে দিলাম। তারপরে দেখো, 1000-এর পূর্বসূরির উত্তরসূরি
পূর্বসূরির উত্তরসূরি 1000 পূর্বসূরি কত হচ্ছে 999 পূর্বসূরি এর উত্তরসূরি হচ্ছে কত 1000। তাহলে এখানে সঠিক উত্তরটা আমরা কি পাচ্ছি দেখো এর 1000 উত্তরসূরির 1000 পূর্বসূরির উত্তরসূরি, তাহলে পূর্বসূরি 999, তাহলে উত্তরসূরি কত হচ্ছে 1000, এখানে বলছে 1001, তাহলে এটা কিন্তু সঠিক নয়। তারপরে দেখো 1000 পূর্বসূরি 1000 পূর্বসূরি কত হচ্ছে 999। আবার এর যদি আমরা পূর্বসূরি অর্থাৎ আগে আসি তাহলে কত হবে, তাহলে আগে এলে এটা থেকে যদি আমরা এর আগে আসি 998 998, তাহলে এখানে বলেছে 999, তাহলে এটা কিন্তু সঠিক নয়। তারপর বলেছে দেখো 1000 উত্তরসূরির পূর্বসূরি, তাহলে 1000 উত্তরসূরি মানে 1001, 1000 উত্তরসূরি মানে 1001, তাহলে এর পূর্বসূরি কত হচ্ছে, তাহলে এর আগে হচ্ছে কত 1000। ওকে, তাহলে সঠিক উত্তরটি কি হয়ে গেল দেখো এরটা। ওকে, চলো নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন কি বলছে, আকাঙ্ক্ষা একজন ভালো গণিতের শিক্ষক হতে চায়। একজন ভালো গণিত শিক্ষক হতে হলে অবশ্যই থাকতে হবে, কি থাকতে হবে দেখো সিটের 2015 ফেব্রুয়ারি প্রশ্ন হয়েছিল। দেখো ক্লোজ এন্ডেড প্রশ্নের ভালো যোগাযোগ দক্ষতা এবং জ্ঞান, ধারণাগত জ্ঞান বোঝাপড়া এবং বাস্তব জীবনের সাথে গণিত বিষয়বস্তু সম্পর্কিত করার ক্ষমতা, সংখ্যা পদ্ধতি বীজগণিতিক জ্যামিতির ভালো জ্ঞান, অল্প সময়ের মধ্যে সমস্যাগুলি সমাধান করার ক্ষমতা। দেখো অল্প সময়ের মধ্যে সমস্যাগুলি সমাধান করার ক্ষমতা অবশ্যই কিন্তু থাকতে হবে, ঠিক আছে, কিন্তু এইটা সব থেকে গুরুত্বপূর্ণ নয়। তারপরে দেখো কেবলমাত্র সংখ্যা পদ্ধতি বীজগণিতিক বা জ্যামিতির ভালো জ্ঞান থাকলে সে কিন্তু ভালো শিক্ষক হতে পারবে না, তাকে কিন্তু অবশ্যই ধারণাগত বোঝাপড়া থাকতে হবে এবং বাস্তব জীবনের সাথে কিন্তু বিষয়গুলিকে সম্পর্কিত করতে হবে, তাহলে সে একজন সঠিকভাবে বা অবশ্যই ভালো শিক্ষক হতে পারবে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল 26-এরটা। চলো নেক্সট, 3 সমকোণ এবং একটি অর্ধেক সমকোণ হলো, তাহলে 3 সমকোণ এবং একটি অর্ধেক সমকোণ কত 315 ডিগ্রি, 285 ডিগ্রি, 295 ডিগ্রি, 305 ডিগ্রি। তাহলে 3 সমকোণ মানে দেখো অবশ্যই করে 90 ডিগ্রি আমরা সমকোণ জানি, তাহলে 3 সমকোণ মানে 3 লং 27, 270, তাহলে 270 ডিগ্রি। ওকে, তাহলে 270 ডিগ্রি 3 সমকোণ, আর একটি অর্ধেক সমকোণ মানে আমরা জানি কত 45 ডিগ্রি, অর্ধ সমকোণ মানে 45 ডিগ্রি হলো। এই সমান কি হচ্ছে যোগ করে দাও, তাহলে 5 7 4 11 1 হাতে থাকে 1 2 1 3 315 ডিগ্রি। সঠিক উত্তর হয়ে গেল 1-এরটা। ওকে, চলো নেক্সট দেখো 28 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি শিশুকে জিজ্ঞাসা করা হলো, দেখো এটা হলো হবে, একটি শিশুকে জিজ্ঞাসা করা হলো ক্ষেত্র কি, সে উত্তর দিল দৈর্ঘ্য গুণ প্রস্থ। আপনি কি মনে করেন এলাকার ধারণা সম্পর্কে শিশুর বোঝার বিষয়ে। তাহলে একটি শিশুকে জিজ্ঞাসা করা হলো যে ক্ষেত্র কি, সে উত্তর দিল দৈর্ঘ্য গুণ প্রস্থ। আপনি কি মনে করেন যে এলাকার ধারণা সম্পর্কে শিশুর বোঝার বিষয়, তাহলে শিশুটি এলাকার ধারণা সম্পর্কে কি বুঝছে বা সে কি বোঝে। দেখো শিশুটি ক্ষেত্রফল এবং পরিধির ধারণার মধ্যে বিভ্রান্ত হয়, শিশুর ক্ষেত্রফলের ধারণা সম্পর্কে কোনো ধারণা নেই। শিশুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে যে কোনো বদ্ধ আকারে ক্ষেত্রফলের সাধারণ ধারণা হিসেবে ব্যবহার করেছে। শিশুটি সঠিক বলে যে ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। দেখো ক্ষেত্রফল কিন্তু এখানে জিজ্ঞাসা করা হয়নি, ক্ষেত্র জিজ্ঞাসা করা হয়েছে। ওকে, তাহলে যখন ক্ষেত্র জিজ্ঞাসা করা হয়েছে তাকে, সে অবশ্যই দৈর্ঘ্য গুণ প্রস্থ বলেছে, কিন্তু এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র, তাহলে এখানে শিশুটি সঠিক বলে যে ক্ষেত্রফল সমান, এখানে কিন্তু ক্ষেত্র জিজ্ঞাসা করা হয়নি, তাহলে এটা কিন্তু এলিমিনেট করে দেবো প্রথমে। তারপরে দেখো শিশুটি ক্ষেত্রফল পরিধির মধ্যে ধারণায় বিভ্রান্ত হয়, এটা তো কোনোভাবেই নয়। তারপরে দেখো শিশুটি ক্ষেত্রফল সম্পর্কে কোনো ধারণা নেই, অবশ্যই কোনো ধারণা নেই। শিশুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে বদ্ধ আকারে, অর্থাৎ শিশুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে যে কোনো বদ্ধ আকারে ক্ষেত্রফলের সঙ্গে কিন্তু সে ধারণা হিসেবে ব্যবহার করেছে। এখানে তাহলে সঠিক উত্তর হয়ে গেল 3-এরটা। ওকে, অর্থাৎ সে ভেবেছে যে কোনো বদ্ধ আকারের ক্ষেত্রফল সমান কিন্তু ক্ষেত্র সমান সমস্ত আকারের ক্ষেত্রফলের সমান। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে গেল 3-এরটা। চলো নেক্সট দেখো 29 নম্বর প্রশ্নে কি বলেছে,
শিশুদের মধ্যে গণনা দক্ষতা বিকাশের জন্য প্রাক সংখ্যা ধারণা হিসাবে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি শেখার প্রয়োজন নেই? শিশুদের মধ্যে গণনা দক্ষতা বিকাশের জন্য প্রাক সংখ্যা ধারণা হিসেবে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি শেখার প্রয়োজন নেই? দেখো, দল তৈরি করা, এক এক চিঠিপত্র, ধারাবাহিকতা, এলোমেলোভাবে সংখ্যার নাম আবৃত্তি করা। দেখো, প্রাক সংখ্যা ধারণা হিসাবে নিম্নলিখিতের মধ্যে কোনটা শেখার প্রয়োজন নেই? তাদের গণনার দক্ষতার জন্য অবশ্যই দল তৈরি করা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়, ধারাবাহিকতা অবশ্যই, আর এলোমেলো ভাবে সংখ্যাগুলির নাম আবৃত্তি করা এটা কিন্তু একটা গণনা দক্ষতার মধ্যে পড়ে। কিন্তু এক এক চিঠিপত্র দেখো, এটা কিন্তু কোন রকম সংখ্যা গণনার মধ্যে আসছে না। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল 2-এরটা। চলো নেক্সট। তো বন্ধুরা দেখো, আজকে প্র্যাকটিস সেটের শেষ প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। তো প্রত্যেকে বলবো অবশ্যই তোমাদের যদি ভালো লাগে প্রত্যেকে একটু লাইক করে দাও, সঙ্গে সঙ্গে কমেন্ট করো, আর কোথাও কোনো সমস্যা থাকলে কমেন্টে জানিয়ে দাও। সঙ্গে সঙ্গে তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও। ওকে, তো বন্ধুরা দেখো, লাস্ট প্রশ্ন আজকে 30 নম্বর প্রশ্ন। একটি গণিত শ্রেণীকক্ষে শিশুদের ভিন্নধর্মী গ্রুপকে একজন শিক্ষক কিভাবে পরিচালনা করবেন? দেখো, একটা গণিত শ্রেণীকক্ষ, সেখানে ভিন্নধর্মী গ্রুপ রয়েছে, বিভিন্ন ধরনের গ্রুপ রয়েছে, তার মধ্যে শিক্ষক মহাশয় কিভাবে পরিচালনা করবে তাদেরকে? দেখো, ক্লাসে স্বল্প যোগ্যতার বাচ্চাদের অনুযায়ী প্রশ্ন করার মাধ্যমে এবং জটিল প্রশ্নগুলিকে উচ্চতর যোগ্যতার বাচ্চাদের হোম অ্যাসাইনমেন্ট দেওয়া হিসেবে দেওয়া। দেখো, এরকম কোনো বিষয় হতে পারে না কখনো যে কেবলমাত্র ক্লাসে স্বল্প যোগ্যতা যে সকল বাচ্চা তাদের কিন্তু নর্মাল প্রশ্ন ধরা হবে, আর যারা জটিল প্রশ্নগুলিকে কিন্তু উচ্চতর যোগ্যতার বাচ্চাদেরকে ধরা হবে, এরকম কোনো বিষয় নয়। দেখো, একই সামর্থ্যের বাচ্চাদের গ্রুপ করে একসাথে তাদের সামর্থ্য অনুযায়ী প্রশ্ন দেওয়া, একই শ্রেণীকক্ষে সকল শিশুকে একত্রিত করে, তারপর হচ্ছে বিভিন্ন ক্ষমতা সম্পন্ন শিশুদের একত্রিত করে তারা যাতে একে অপরের কাছ থেকে শিখতে পারে। অবশ্যই দেখো, বিভিন্ন ক্ষমতা সম্পন্ন শিশুদের একসঙ্গে একত্রিত করতে হবে, তারা একে অপরের কাছ থেকে যেন শিখতে পারে, এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল 4-এরটা। ওকে, দেখো, গ্রুপ করে যে একই সামর্থ্যের বাচ্চাদের গ্রুপ করে কখনোই আমরা করব না, কারণ তারা কিন্তু পরস্পরের মধ্যে শিখবে। এইরকম ভাবে কিন্তু আমরা সমস্ত শিশুদেরকে একত্রিত করে কিন্তু তাদের কাছ থেকে একে অপরের কাছ থেকে তারা যাতে শিখতে পারে সেইভাবে কিন্তু আমরা করবো। ওকে, তো বন্ধুরা দেখো, আজকে ছিল গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন। আশা করছি প্রত্যেকের ভালো লাগে। যদি ভালো লাগে অবশ্যই প্রত্যেকে একটু লাইক করে দাও, সঙ্গে সঙ্গে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও। তো অবশ্যই তোমরা যারা আমার চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করো তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও। প্রত্যেককে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পড়তে থাকো, ভালো থাকো, আবার দেখা হবে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে।